আমরা কোন মুক্তিযোদ্ধা আমরা কখনো এখনো বলতে পারি না যে কাদের সিদ্দিকী রাজাকার ভূমিকা পালন করছে এবং রাজাকার না, আমরা এই কথা বলি না, এবং বরং সব বিএনপির এই কথা বলে গেছে। এখানে আমি একটা কথা বলতে পারি, যারা স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সরাসরি বিরোধিতা করে আলবদর আল শামস রাজাকার বাহিনী গঠন করেছিল এবং সেই বাহিনীতে ছিল, তারা প্রত্যেকে ওই সময় যেমনি ভাবে রাজাকার ছিল এখনো তেমনি। কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতির, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা হয়েছে, সেই মুক্তিযোদ্ধারা অনেকেই তাদের ওই অবস্থান ধরে রাখতে পারে। ধন্যবাদ। আমি বলবো যে কাশেম ভাই যে কথাটা বলছে, রাজাকার সৃষ্টি করে বাংলাদেশে যে নির্যাতন হয়েছিল, আমি কাশেম ভাই বা এই টেবিলকে এটাই বলবো যে আওয়ামী লীগের মানুষ, আমাদের বাপদাদা, আমাদের আত্মীয় স্বজন সবাই যে গল্প করছে, আওয়ামী লীগের মানুষ যেভাবে আমাদের মানে যুদ্ধ করার ইয়ে দেখাইয়া আমাদের ফ্যামিলিতে বা আমাদের দেশে যে ধরনের নির্যাতন চালাইছিল, এটাকে শান্ত করার জন্য যদি কেউ গিয়া যদি আওয়ামী লীগের বা অন্য মানুষকে যদি সাহায্য করার জন্য যদি কোনো গ্রুপ বা কোনো দল গঠন করে থাকে, আর তাদেরকে যদি আজকে রাজাকার বলা হয়, তাহলে আমি সেই রাজাকারে যেতে রাজি। আচ্ছা, আমি আপনার সেই কথাগুলোতে আমি সম্মানিত আলোচকদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ আজকের মানুষদের, অর্থাৎ বাংলাদেশ আজকের যে অবস্থানে আছে, আমরা কি আরো ভালো হতে পারতাম? কেন পারে নাই? আমাদের ঘাটতিগুলো কোথায় ছিল? আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে আমরা ইতিহাস নিয়ে বেশি জানতে চাই না। তারপরেও আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, যেহেতু এখানে এই আলোচনায় চলে এসেছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে। বিএনপি বরাবর সব সময় যুদ্ধাপরাধীদের বিচারের স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে এবং সেই প্রশ্নের সপক্ষে তারা কিছু প্রমাণ দিয়েছে, সেটি হচ্ছে স্কাইপি কেলেঙ্কারি। এই বিষয়টিকে আসলে আপনি একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন বা কিভাবে দেখেন? আমি প্রথমেই খুব সংক্ষিপ্ত পরিচয়, আমি বাংলাদেশের একজন মানুষ, বাঙালি জাতীয়তাবাদী চেতনা, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন এবং গণতন্ত্র সমাজতন্ত্রের একজন ধারক হিসাবে আমি বলবো। স্কাইপি ষড়যন্ত্র সেটা কি, সেই জিনিসটা কি, একজন একজনের সাথে আলোচনা হয়েছে, কিন্তু সেখানে কাসিম সেই আলোচনা আমরা শুনেছি একজন বিচারক, এই যে কনস্পিরেসি, আপনার সাথে আমার একটা আলোচনা হচ্ছে, আরেকজন অন্য জায়গা থেকে সেটা ক্যাচ করছে, আমি ধরেন যে কোনো একটা ক্ষেত্রে আপনার থেকে একটা পরামর্শ নিতে পারি। শুনেন, আমি এখন আপনাকে বলি, আমি একটু পেছনে যাই। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্যই বঙ্গবন্ধু 1975 সনের 25শে জানুয়ারি বাকশাল গঠন করেছিলেন। বাকশাল এক দলীয় কোন সংগঠন ছিল না। বাকশাল হচ্ছে সমস্ত বাঙালি জাতিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি অর্জন করা। সে অর্থনৈতিক মুক্তির জন্য সেদিন ধার্য করা হয়েছিল 25 লক্ষ টাকার অধিক কারো কোন ব্যক্তি পুঁজি থাকতে পারবে না। এটাই তাদের ধোঁকাবাজি। আমি বিএনপির ধোঁকাবাজি সম্পর্কে বলতে চাই, আমি বলতে চাইছি যে আমরা আজকে বিএনপি আসিফ নজরুল হচ্ছে বিএনপি ঘরানার একজন বুদ্ধিজীবী, বুদ্ধিবেশা। যাই হোক, সে কি বলে বিএনপি সম্পর্কে? সে বলতেছে বিএনপির ইশতেহারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতা। ইশতেহারে কর্মসূচি আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কর্ম পরিকল্পনা নেই। এতে বর্ণিত কর্মসূচি বাস্তবায়নে যে বিপুল অর্থ অবকাঠামো এবং এখানে কথাটা হচ্ছে কি, বিএনপি একটা ধাপ্পাবাজি অর্গানাইজেশন বাংলাদেশে, যার সৃষ্টি আমি এই
জায়গাটায় আছি কয়েক ভাই আমাকে বলছেন যে আমি হাসিনার পায়ে সালাম, এটা আমার অশালীন ভাষা হয়ে গেছে। বিএনপি কে কোনো প্রতিক্রিয়া নাই। আপনি পারলে আমি ডকুমেন্ট নিয়ে কথা দেন, আমি 2 মিনিট আমার বক্তব্য শেষ করে আমি চলে যাব। ওরা সারা জীবন থিসিস করে কোনো সমস্যা নাই। আমরা আসলে আমাদের বাংলাদেশী তিনি বলছেন বাকশাল কায়েম করেছেন শেখ মুজিব, বাকশাল কায়েম করে এক নেতার এক দেশ বানাইতে চেষ্টা করেছিলেন, আর সেই এক নেতার এক দেশ বাংলাদেশকে রক্ষা করেছিল সেই মুক্তিযোদ্ধা মেজর কারিম শহীদ। ওরা যদি বাংলাদেশকে রক্ষা করেছে, আমি মনে করি 1975 সালের 15 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল। তাহলে এটা হয় আপনারা পুলিশ দল, আপনারা পুলিশকে সমর্থন করেন। আমি বলবো আপনারা যদি 2000 হত্যা ইসলাম আলিমুল্লাহকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাটখারা আমরা সেই কথাগুলোতে পরে জিয়াউর রহমান, আমি যদি সেটা বলি আমি কাশেম ভাইয়ের বাসায় যদি রাজনীতি করি তাহলে কতদিনে ফেসবুকে একটা রিপোর্ট দেখবেন শেখ রেহানার প্রেমিক এই যে কি গফফার চৌধুরী 3 নম্বর প্রেমিক, ওনার কথাও দেখবেন একটু। কথা শুনতে হবে। আমরা সবাই একটা মিনিট আমি প্রমাণ সহ দেখাইবো, ফেসবুকে নিউজ আসছে। আমাদের সময় হাতে খুব বেশি নেই। আমি বাবু ভাই একজন মিডিয়া ব্যক্তিত্ব, আমি বাবুকে বললাম যে শেখ রেহানা 3 নম্বর প্রেমিক গফফার সাহেবের ফটো সহ ফেসবুকে আসছে। আমাকে কথা বলতে দিবেন। একজন কথা বলতে হবে, আরেকজন কথা শুনতে হবে, আর যদি তা না হয় তাহলে আমরা কেউ কারো কথা শুনবো না। আপনি আলোচনা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আপনারা আমাকে একটু কথা বলতে দেন। আমাদের সময় যেহেতু কম, আমরা দীর্ঘ সময়ে যেতে পারছি না। আমরা এবারে আসছি ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব দেলোয়ার ফয়েজের কাছে। আমি আবার আসছি আপনার কাছে, আমি আবার আসবো আপনার কাছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। এর আগে কিন্তু আমি একটি তথ্যসূত্র বলেছিলাম, মানবাধিকার সংগঠন আইলো সালিশ কেন্দ্রের তথ্য মতে 2009 এবং 14 সালে শুধুমাত্র আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন দলে 172 জন নেতা কর্মী খুন হয়েছে। আমার প্রশ্ন, 42 বছর পর, স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পূর্ব, এই দুই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। এই সময় এসে আমরা আসলে কেন এগুলো দেখছি? এগুলো থেকে মুক্তির উপায় কি খুব সংক্ষিপ্তভাবে বলবেন? আমাদের হাতে সময় একেবারেই কম। এই তথ্যটা আসলে সম্পূর্ণ মিথ্যা, এটা সঠিক তথ্য। আপনি মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র তথ্য অনেক সময় সঠিক তথ্য উপস্থাপন করে না, অনেক সময় ওরা। তাহলে সরকার তো সেখানে কোনো প্রতিবাদ জানায় নাই। হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই জানাইছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ছাত্রলীগের মিডিয়া যেটাই আবিষ্কার করে এটা সবই মিথ্যা। আমি প্রথমেই বলতে চাচ্ছেন যে আমি সরকার সঠিক না। আমি প্রথমেই বলছি আপনার যা হচ্ছে এই সরকার আইনের আওতায় নিয়ে আসতেছে এবং সেটা দমন করার চেষ্টা করছে। যে বিগত দিনে সরকার যে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, তার উদাহরণ বিগত দিনে আসেন 21শে আগস্ট গ্রেনেড হামলা, বিরোধী দলের আমরা আসলে ওই বিষয়গুলোতে চাচ্ছি না। এই নিরাপত্তা সন্ত্রাস সন্ত্রাস আসেন সন্ত্রাস একটু সময় দেন আসেন আপনাদের উপর ডিস্ট্রিক্ট লাগানি ভাই না শুনে আপনি যেটা একটু আগে বলছেন দুদক সবাইকে রাখতেছে, দুদক পদের জমাকে আজকে দেখেন 21শে আগস্ট কি বিরাট এসবটা যেহেতু সময় কম সবকে বলতেছি সংক্ষিপ্তভাবে বলবেন। একই সাথে প্রতিটা জেলায় বম্পিং করা, এই যে সন্ত্রাস আজকে 6 বছর যাওয়া বিরোধী দল যে বিএনপি নেত্রী বিরোধী দলের নেত্রী না অবাধে মিটিং মিছিল করতেছেন, সব জায়গায় গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে। তো সন্ত্রাস আপনি বলতেছেন কবে কোথায় কোথায় আছে খুব সুন্দর আজকে আসেন আমি কিন্তু বলছিলাম কোনো কথা, আমি আসতেছি কোথায় যে ছাত্রলীগের বিষয়গুলো আমি বলছিলাম কেন স্বাধীনতার 42 বছর আমরা এই চিত্রগুলো কেন দেখছি? যেটা জন্ম হয়েছে 42 বছরে সেটা তো আপনি একদিনে আপনি ইয়ে করতে পারবেন না, কিন্তু সেই লাইনে আমরা আগাচ্ছি না, সেই লাইনে আমরা যাচ্ছি কিনা, সরকার সেই লাইনে আন্তরিক কিনা, ওদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি কিনা, বিচ্ছিন্ন করা তো করবেই প্রত্যেকটা সময়, কিন্তু এগুলা বিচ্ছিন্ন করা এরা সরকারের বিগত দিনের সরকারের পৃষ্ঠপোষকতায় বিগত দিনের সরকারের পৃষ্ঠপোষকতায় এই সমস্ত সন্ত্রাস হচ্ছে, আর আজকে এই সরকার বলে সেই সন্ত্রাসকে আইনের আওতায় নিয়ে আসতেছে। এইটা হলো ডিফারেন্স। কিন্তু এতদিনে জঞ্জাল হবে সময় লাগবে। আমি বলে দিই, এই যে আজকের বাংলাদেশ অর্থনীতি এই জায়গায় কেন আমরা আসতে পারলাম না, একটি কথা আপনাকে বলি বাবু, এই কারণ যদি অর্থনৈতিক মুক্তিতে আসতে হয় নাম্বার 1 আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, দেশপ্রেম
থাকতে হবে সম্ভব। আর বিএনপির ভিতরে যে দেশপ্রেম কতটুকু আছে আমি জালাল ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। আসেন, লেফটেন্যান্ট জেনারেল জাঞ্জুয়া 1972 সালে সাক্ষাৎকারে বলেছিলেন মেজর জিয়াকে উনি অর্ডার দিয়েছিলেন সেই বঙ্গোপসাগরে গিয়ে সুয়েজ জাহাজ অস্ত্র জাহাজ খালাস করার জন্য। উনি নির্দেশ পালন করছেন, যাই হোক সেই বিতর্কে আমি যাবো না। মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু একটি রাষ্ট্রের প্রধান যদি মৃত্যুবরণ করে আরেকটি রাষ্ট্রের প্রধান শোক বার্তা পাঠায়। তৎকালীন সময়ে বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া এই মেজর জেনারেল জাঞ্জুয়া যে মুক্তিযুদ্ধের সময় নিধন হত্যা করছে, সেই মেজর জেনারেল জাঞ্জুয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছিলেন কিনা আমি জালাল ভাইকে প্রশ্ন করতে চাই। Let me finish. যে 1972 সালে যে আমরা আপনার মুক্তি বাহিনীর যৌথ বাহিনীর পরিচালনা করছিলেন এবং বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করছিলেন, সেই আলোরা ওই বিএনপির আমলে মৃত্যুবরণ করেছেন, কিন্তু কোনো জবাব হয় নাই। আর যে জাঞ্জুয়া স্বাধীনতার বিপক্ষে ছিল ওর যুদ্ধে তাহলে দেশপ্রেম নিয়ে আজকে প্রশ্ন। আগে দেশপ্রেম যে দলে থাকবে না সেই দল দ্বারা বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি কখনো সম্ভব না। আপনার এই প্রশ্ন জবাব পেতে চাই। আগে দেশপ্রেম যে দলের মধ্যে দেশপ্রেম নাই সেই দল দ্বারা বাংলাদেশ বিচার করার জন্য বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে রেখে আমি বাইরে বলতেছি শেখ মুজিব যখন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আইলা আমরা এবারে বাংলাদেশে আবার ঘরে যখন শুনছিলেন আইবার সরকারের ঘোষণা শরীফ আল মুমিন আমাদের জাতির জন্য আমাদের জন্য এটা দুঃখজনক। আসলে এটা আমরা দেখতে পাই সর্বক্ষেত্রে, আপনি পার্লামেন্টে বলেন, টকশোতে বলেন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, যখন যে দল বিরোধী দলে থাকে শুধুমাত্র তাদের সদস্য পদটি চলে যাবে সেই আগের দিন, যেটি আমরা আওয়ামী লীগে দেখেছি, আবার একইভাবে আমরা বিএনপি তো এই চিত্রটি দেখছি। সেটাই আমাদের তো 42 বছর আসলে কোনো গুণগত কোনো পরিবর্তন আসলে অ্যাবসলিউটলি। কারণ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা মানে একজন নর্মাল হিসাবে, নিরপেক্ষ লোক হিসাবে, বা যে মানে জেনারেল পাবলিক কি চাচ্ছে দেশে একটা স্থিতিশীলতা আসুক, রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আসুক এবং সবাই মিলেমিশে দেশটাকে গঠন করার মতো লোক তৈরি হোক। এতে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে আসে, বিএনপির পক্ষ থেকে আসে, দেশকে আগায় নেওয়ার জন্য যদি আজকে সবাই একসাথে মিলেমিশে কাজ করা যায়, এতে দেশ উন্নতি হবে। যেটা করে আসছে, আপনি বললেন যে কিছু আমার প্রশ্ন করছিলেন যে বিভিন্ন দেশ, আপনি মালয়েশিয়ার কথা বলেন, আপনি দুবাই, এই দেশগুলোতে আমাদের সমসাময়িক সময়ে তাদের ক্ষেত্রে এটাই ঘটেছে, যেটা আমি বললাম আপনাকে যে আমাদের ভিতরে সহনশীলতা নাই, আমাদের ভিতরে অপরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। যেমন আজকে স্বাধীনতার 42 বছরে আমাদের আজ পর্যন্ত কিন্তু একটি মানে মুম্বাই আপনি যে জিনিসটা বলছেন এইটার দ্বারা সম্ভব বাংলাদেশের অর্থনীতি এবং রাজনৈতিক সামাজিক এবং রাজনৈতিক মুক্তি সম্ভব। এই যে আপনি যে পয়েন্টটা বলছেন, কিন্তু সেখানে আমি একটি জিনিস যোগ করতে চাই। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে, সেই আহ্বানটা যা চালিয়েছিল কিন্তু বিএনপিতে কর্ণপাত করে আপনি যেটি বলছেন এটা প্রত্যেকটা পার্টি থেকে আমরা শুনে আসছি, ওনারা করছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না কেন? এই যে এটা আমাদের প্রশ্ন, আমাদের আজকে নতুন প্রজন্মের কাছে এটাই আমরা আশা করি যে আমাদের সেই পুরানো ইতিহাসকে সামনে রেখে আমাদের যারা বলিদান দিয়েছে, আমাদের যারা এই স্বাধীনতার পিছিয়ে যারা আজকে কৃতিত্ব রেখেছে, তাদেরকে সামনে রেখে আমরা নতুন প্রজন্মের কিছু লোক এই জাতিকে বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য আমরা আগে আসতে পারি। যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে হাজি জালাল খান, আপনি শুনছিলেন এখানে আমরা সময় আপনি স্পেসিফিক বিষয়ে আলোচনা আমি বলবো যে দয়া করে আমার একটা বিষয় খুব কম সময়ের বিষয়ের উপরে কথা বলতে দেন। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আপনি সেই বিষয়ে বলবেন যে বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন, কিন্তু সেই রাজনৈতিক সংগঠন থেকে জনসমর্থন কেন পাচ্ছে না? স্বাধীনতার 42 বছর পর আমরা চেয়েছিলাম একটি ভালো বিরোধী দল থাকবে যেটি সংসদে গিয়ে আমাদের কথা বলবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা ব্যর্থ। এই ব্যর্থ বাংলাদেশের জনগণের, বিএনপি না কাদের আসলে ব্যর্থ? না, এই যে প্রশ্নটা করছেন এটা অবশ্যই আমি ভাই, আমি রাজনৈতিকভাবে যদিও এটা একমত হইতে পারি না, কিন্তু আমি জালাল ব্যক্তিতে আমরা আসলে আলোচনা করছিলাম বাংলাদেশে আজকের অবস্থান কেন পাচ্ছি না আমরা ভালো একটা জায়গা। আজকে বিরোধী দল যেটা বিরোধী ভূমিকা রাখার কথা ছিল
সেটা পারছে না, তার পিছনে অনেক কারণ। যদিও বিএনপি এখন বিরোধী দলে নেই, কিন্তু বিরোধী দলে তো নাই, আর সেটা পারছে না তার কারণ আজ থেকে 2000 যখন শেখ হাসিনার গত সরকার, যেটা এখন তো অবৈধ সরকার, যেটা গত সরকারের সময় আমরা যেটা আইএসআই এর কাছ থেকে আপনারা যে সরকারকে অবৈধ বলছেন, এটা কিন্তু আমরা বিশ্বের অনেক দেশ থেকে সেই সরকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং প্রশ্নই ওঠে না, আমরা সেই বিষয়ে প্রশ্নই ওঠে না। আমরা কোনোদিন 5 জানুয়ারি বর্তমান সরকারকে আমরা অবৈধ সরকার বলবো না। তো আমি যেটা বলতে চাইছিলাম যে গত সরকার দেখেন প্রথম থেকে শুরু করে দেখেন, আপনি যখন হাসিনা সরকার যখন প্রথমে আসলো, আসার সাথে সাথেই 6 ফেব্রুয়ারি থেকে শুরু করলো। প্রথমে কিন্তু সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে পুরো বাংলাদেশটাকে অকেজ করে দিল। দ্বিতীয়ত তাদের শোনার ছেলে, এই যে আমার কয়েস ভাই বলতেছিল যে ওনার ছাত্রলীগের জন্য মানে দুদক মুদক সবাই ইয়ে করতেছে। আজকের মায়া সাহেব, ঢাকার গুন্ডা যে মায়া সাহেব, উনি যে কথাটা বলছেন উনি দেখবেন টেলিভিশনে যে ছাত্রলীগের ছেলেরা থাকতে কে কোথায় থাকবে আমি দেখে নিব। তো এই একজন নেতা যদি এই ধরনের কথা বলে, তাহলে ছাত্রলীগের গুন্ডারা কিভাবে? আমি এখন যে বিএনপি আমি পরিশেষে এই কথাটা বলবো যে বিরোধী দল হিসাবে বিগত 21 বছর আওয়ামী লীগ যে বিরোধী দল হিসাবে যতটুকু আন্দোলন করতে চেয়েছিল, বিএনপি কোনোদিন এত মানে স্টিম রুলার চালায় না বিরোধী দলের উপরে। আজকে আওয়ামী লীগ সরকার যেভাবে স্টিম রুলার চালাইতেছে, সামনাসামনি গুলি বর্ষণ করতেছে, ছাত্রলীগের ছেলেদেরকে জ্যাকেট দিয়া স্যান্ডেল পরা হাজার হাজার ফটো আপনারা দেখবেন। আর আমরা যদি আপনারা প্রবাসে থাকেন, ফ্রান্সে থাকেন, লং টাইম হয়ে গেছে, আপনারা ভুলে যাচ্ছেন বাংলাদেশের কথা। আমাদের স্টার্টিংটা কি ছিল? আমাদের আমি যেটা বলতেছি আজকে দেখেন, আপনারা কথা দিচ্ছি না, মাঝে মধ্যে আপনার কথা সাথে আমি বাবু ভাই লক্ষ্যটা আমি দেই কেন বিরোধী দল কেন সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না, তার একটাই কারণ, যেটা হলো আমি বলতেছি যে ভাই আজকেও দেখেন গতকালকের হরতালে আমাদের পুরানা পল্টনে কিন্তু একজন আমাদের নেতা যাইতেই পারে না। এখন আমরাও রাজনীতি করছি, আমরাও ছাত্র রাজনীতি করছি, শুনেন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে করছি, কেন্দ্রীয় নেতা ঘরে বসে বসে এরশাদ নাসির ভাই আমার বলতে দেন, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করছি, স্বৈরাচারকে আপনারা বন্ধু যে আজকে আমার বলতে দেন, না দিলে তো আমি বলবো কিভাবে? স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও কিন্তু কারো উপরে কোনো গুলি চালানো হয় নাই। আজকে একটা বিএনপি হোক বা বিরোধী দলীয় যে কোনো একটা নেতা রাস্তায় বাইরে সরাসরি তাকে গুলি করা হয়। তাহলে শেখ মুজিব যেভাবে বাকশাল কায়েম করে এক নেতা এক দেশ বলতে চেয়েছিল, শেখ হাসিনা সেই পথে আগাইতেছে এবং বিরোধী দলকে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই হিসাবে সেই জন্যই বাংলাদেশে এখন বিরোধী দল তার কোন অবস্থান বিরোধী। জিজ্ঞেস করতে চাচ্ছি আমরা আসলে সেই দিকে কেন গেলাম? আমরা তো মুক্তিযুদ্ধ সেই জন্য করি নাই। মুক্তিযুদ্ধ আমি তো আমরা চেয়েছিলাম সহনশীল রাজনীতি। আমরা আসছি পরে আপনার কাছে আসছে, আমরা সেই রাজনীতি চেয়েছিলাম, কিন্তু সেই দিকে আমরা কেন যেতে পারলাম না? সেই ব্যর্থতাটি কাজে না। মুক্তিযুদ্ধ শুনেন, মুক্তিযুদ্ধ আমি বলবো যে মুক্তিযুদ্ধের এদিকে যাইতে পারতেছি না, তার কারণটা আপনাদের বিচার। আপনি একজন বিচারক হিসাবে আপনার কাছে দিয়ে দিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই কথা বলে আজকে যদি কাদের সিদ্দিক, আমার কাশেম ভাই বলছেন যে কাদের সিদ্দিকীকে কেউ বলে নাই রাজাকার, এর অর্থ উনি বাংলাদেশের কোনো খবর রাখেন না। কাদের সিদ্দিকীকে রাজাকার বলা হয়েছে এবং কর্নেল ওলি আহমদের মতো যদি ওই সব মানুষ যদি রাজাকার হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কারা, ওদের পরিচয়টা আমি জানতে চাই। আজকে যেই বা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে সেই মুক্তিযোদ্ধা, আর যেই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে সেই রাজাকার, যেই ইসলামের পক্ষে কথা বলবে সেই রাজাকার, আর যেই ইসলামের বিপক্ষে কথা বলবে সেই আমার বন্ধু। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় একেবারেই কম। আমাদের রাজনীতিতে শিষ্টাচারের বড়ই অভাব আমরা দেখতে পাচ্ছি। আমাদের আমি বললাম, হ্যাঁ বাবু ভাই আমি বললাম যে শিষ্টাচার আমরা কোথা থেকে শিখবো? আপনারা বিভিন্ন প্রোগ্রামে মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো, বাংলাদেশের সিনিয়র আওয়ামী লীগের এই যে টাওয়ার মার্কায় যে মুগুর মাছের মতো করলা যে একটা ওই তুফাইল, ওর কথাবার্তাগুলো, হ্যাঁ অবশ্যই ওদের বাংলাদেশের শিষ্টাচার আমি তো শিষ্টাচার কথা
ইলেকশনে আচ্ছা আমি জানাল ভাই আমাকে একটা শুনেন আপনার আমি আমরা আপনার কাছে আছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলা 20 টিভি চ্যানেলের ভাই আমাকে একটা শুনে